অন্ধকার রাত্রিরে যদি ওই বাড়ির দিকে তাকিয়ে থাকা হয় তাহলে দেখে মনে হবে যে উপরে পুতুলগুলো যেন জ্যান্ত হয়ে গেছে। সেখানে হাসি কান্না দুটো মিশিয়েই আওয়াজ আছে রাত্রেবেলায় মধ্যে। পুতুল বাড়ির ব্যাপারটা কি, তার অস্তিত্ব কি, সেটা কোথা থেকে উৎপত্তি হলো। তার আত্মা ওই পুতুলের মধ্যেই রয়েছে। 1800 শতকের গোড়ার দিকে একদম ওই বাড়িটা তৈরি হয়েছিল, তিনতলা একটা বিরাট বাড়ি। যেহেতু পুতুল বাড়ি একটা হন্টেড হাউস, আমরা এই বিষয়ে আজকে কথা বলছি। এই মেয়েটির যে বাবা, মেয়ের আমোদের জন্য ওই যে মূর্তিগুলো আছে, বাড়ির ওপরে যে মূর্তিগুলো আছে, কোনো মানুষ যখন কোনো বাড়িতে যখন গত হয় তার প্রিয় জিনিসগুলো তার সঙ্গে দেওয়া হয়। এরকম এক নট্য কোম্পানি স্বাধীনতার পরবর্তীকালে নট্য কোম্পানি কি করে, ওই বাড়িটার একটা তলা তারা রিহার্সাল করবার জন্য নিজেদের, মানে যাত্রা কোম্পানি যাকে বলা হয়, রিহার্সাল করবার জন্য, যাত্রা সামগ্রী রাখার জন্য একটা তলা ভাড়া নেয়। মানে কোনো ভূত কিছু নেই। ভূত মিটার কি নিয়ে গিয়ে সেইখানে বলেছে যে এই তো এখানে কাঁটাই দেখা যাচ্ছে, কি বলে করছে, হ্যাঁ মুভ করছে কাঁটাটা। চিৎকারের কথা যেটা প্রথমে বলা হলো, তারা সেইগুলো শুনতে পেয়েছে। হাসছে বা হাসছে এরকম আওয়াজ একটা হতেই পারে, আসতেই পারে। ইলুশন হতে মন্দিরে বা দুর্গা প্যান্ডেলে শুধু ভূতের থিম করা হচ্ছিল। ডার্ক ট্যুরিজমের আড়ালে ঢেকে দেওয়া, এটা কখনোই খুব একটা ভালো মানুষের কাজ নয়, আমাদের বাংলার জন্য তো নয়। তো আমরা কখনো ভৌতিক ব্যাপার এক্সপেরিয়েন্স করেছেন কিনা? পুতুল বাড়ি নিয়ে হলিউডের একটি বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল। ভানগড় রাজস্থান থেকে যাত্রা শুরু করে পুরুলিয়ার বেগুনকোদর ঘুরে আবার রাজস্থানের কুলধারা পৌঁছে গিয়ে আমরা এসে পৌঁছেছিলাম উত্তরবঙ্গের ডাউহিলে, কার্শিয়াং। তো সেইখান থেকে আবার নিচের দিকে যাত্রা করে আমরা হাওড়া স্টেশন হয়ে নেমে যাব। হাওড়া স্টেশনে নেমে আমরা ফেরিঘাটে যাব, ফেরিঘাটে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে আমরা পেরিয়ে চলে যাব আহিরিটোলা শোভাবাজার ঘাট। আহিরিটোলা শোভাবাজার ঘাট থেকে একটু এগিয়ে গেলে পাবো চক্ররেল। সেই চক্ররেলের যেখানে রেল লাইন পাতা রয়েছে তার পাশেই রয়েছে আমাদের আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। নমস্কার, আমি অভিজিৎ। নমস্কার, আমি সুরজিৎ। আজকে চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক। আজকের বিষয় হচ্ছে আমাদের পুতুল বাড়ি। তো পুতুল বাড়ি মানে পুতুল বাড়ি বললে মানে একটা ইন্ডিয়ার মোস্ট হন্টেড জায়গার মধ্যে এই নামটা একটি, হ্যাঁ, সুমার আছে। ভারতের হোক বা না হোক, কলকাতার অন্তত বা পশ্চিমবঙ্গের অন্তত। তো পুতুল বাড়িতে সত্যি কেন পুতুল বাড়ি, মানে অন্ধকার রাত্রিরে যদি ওই বাড়ির দিকে তাকিয়ে থাকা হয় তাহলে দেখে মনে হবে যে উপরে পুতুলগুলো যেন জ্যান্ত হয়ে গেছে। এবার উপরে পুতুল কেন, সেইটা পরবর্তীকালের আলোচ্য বিষয়। বাড়ির যে স্ট্রাকচার রয়েছে, বাড়ি যেটা, পুতুলের কয়েকটা মূর্তি রয়েছে, বেশ কয়েকটা বাড়িকে ঘিরে রয়েছে কিন্তু পুতুল। তো ওই পুতুল বা মূর্তিগুলো কিন্তু মনে হয় যেন জীবন্ত হয়ে গেছে, জীবন্ত হয়ে গেছে। দূর থেকে দেখলে সেই ভয়ার্ত একটা পরিবেশ তৈরি হয়। তারপরে হঠাৎ করে রাত্রিরে মহিলাদের কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, মহিলাদের গলার ফিসফিসে আওয়াজ শুনতে পাওয়া যায়। এইরকম ছোট 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 ভয়ের পরিবেশ কিন্তু ওই পুতুল বাড়িকে কেন্দ্র করে রয়েছে। অনেকে অনেক আওয়াজ শুনতে পায়। অনেকজন বলেছে সেখানে নাকি যে ফার্স্ট ফ্লোর রয়েছে সেখানে মানে হাসি কান্না দুটো মিশিয়েই আওয়াজ আছে রাত্রেবেলায়, মধ্যরাতে। মানে সেই চিৎকার তুমি শুনলে গায়ে কাঁটা দেবে তোমার। কি এই পুতুল বাড়ি, এই যে ভয়ার্ত একটা পরিবেশ, ভয়ার্ত একটা ভাবনা চিন্তা গল্প চারিপাশে ছড়িয়ে রয়েছে, সেই পুতুল বাড়ির ব্যাপারটা কি, তার অস্তিত্ব কি, সেটা কোথা থেকে উৎপত্তি হলো, আজকে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই নিয়ে আমরা আলোচনা করব। কথা মানে লৌকিক কথা মুখে শোনা যায় যে সেখানে একটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে, সে অনেক পুতুল রাখতো। আচ্ছা, পুতুল ভালোবাসতো, পুতুলের শখ ছিল। সে গোটা বাড়িটা পুতুলে ভরিয়ে দিয়েছিল। আচ্ছা, ছোট বড় যত রকমের দল হয় সে গ্যাদারিং করত। এবং অনেকজন ধারণা করে, মানে এরকম বলে ওখানকার স্থানীয় লোকেরা, যে সেই বাচ্চা যে মেয়েটি ছিল তাকে নাকি কোনো ম্যাজিক পুতুল দেওয়া হয়েছিল।
যার দরুন তার মৃত্যুও ঘটে। আচ্ছা। এবং মৃত্যু মানে খুব কম বয়সে সে মারা যায়, মানে পুতুল গ্যাদারিং করতে করতে কিছু বছরের মধ্যেই সে মারা যায়। আর সেখান থেকেই এই রহস্য আরো দগদগে ঘনীভূত হয়। ঘনীভূত হয় হুম। যে তার আত্মা ওই পুতুলের মধ্যেই রয়েছে। হ্যাঁ, কারণ বাড়িটার ওপরে যদি তাকানো হয় তাহলে হুম। ওপর দিকে বেশ কিছু মূর্তি দেখতে পাওয়া হুম। যায়। সেই মূর্তিগুলো নাকি এটাও বলা হয় যে ওই মেয়েটির আমোদের জন্য তার বাবা ওই মূর্তিগুলো আনিয়েছিলেন বা এখানে হুম। নির্মাণ করিয়েছিলেন। তো পুতুল বাড়ির ইতিহাসের একদম গোড়ায় যদি যাই হুম। আমরা, তাহলে আমাদের চলে যেতে হবে ওই 1800 শতকের দিকে। একদম 1800 শতকের গোড়ার দিকে একদম ওই বাড়িটা তৈরি হয়েছিল। 3 তলা একটা বিরাট বাড়ি। সেই বাড়িটার এখনকার হিসেবে যদি বাড়ি আমরা দেখি তাহলে সেটা 6 তলার মতো বাড়ি হবে হয়তো। তো সেই রকম একটা বাড়ি 1800 শতকের দিকে তৈরি করালো ইংরেজরা। হুম। তার কারণ কি ছিল পিছনে? ওই যে আহিরিটোলার ঘাট, সেই ঘাট থেকেই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যে ব্যবসাগুলো, মূলত পাট, চাল, মশলা এই সমস্ত জিনিসগুলো আমদানি রপ্তানি ওখান থেকে করা হতো। হতো। হ্যাঁ। এইবারে ওই রকম করে স্ট্র্যান্ড রোড বা কলকাতার এই যে জায়গাগুলো রয়েছে, এই জায়গাগুলোতে অনেক গুদাম ঘর তৈরি হতো। হুম। সেই রকমই একটা গুদাম ঘর হিসেবে ওই জায়গাটাকে আহিরিটোলার ওই যে প্রচলন ছিল বাড়িটা, ওটা, হ্যাঁ। ওটাকে তৈরি করা হয়েছিল অত বড় করে গুদাম ঘর করার জন্য। তো তৈরি হওয়ার পরবর্তীতে তার পরবর্তীর যে ইতিহাস, তখন তো ইংরেজরা দীর্ঘকাল 1707 থেকে যখন মানে ইয়ে মারা গেল, অরঙ্গজেব মারা গেল, অরঙ্গজেব মারা যাওয়ার পর থেকেই তো ইংরেজরা মোটামুটি ক্ষমতা নিজেদের দখলে নিয়েই নিয়েছিল। তো 1800 শতকে বাড়িটা তৈরি করার পর পরবর্তীকালে ওই বাড়িটারই যেহেতু 3 তলা বাড়ি, এবার গুদাম ঘর তো 3 তলার গুদাম ঘর করেনি নিশ্চয়ই, তাহলে 3 তলা কেন হলো? হুম। এইবারে এটার যে জনশ্রুতি সেটা বলো তুমি একটু। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে পুতুল বাড়ি, যেটা এখন আমরা পুতুল বাড়ি হিসাবে চিনি, সেটা তখনকার সময় তুমি ঠিকই বলেছো, সেটা গুদাম ঘর হিসাবে প্রচলন ছিল। সেখানে সব রকম জিনিস মজুদ থাকতো এবং এক্সপোর্ট ইম্পোর্ট চলতো। এর আড়ালে যেটা হতো সেই সময় মানে ব্রিটিশ সময়কালে, এর আগে একটা তোমার কথা বলে নি, হ্যাঁ, তাহলে ব্যাপারটা আরো রিলেটেবল হবে। যেহেতু পুতুল বাড়ি একটা হন্টেড হাউস, আমরা এই বিষয়ে আজকে কথা বলছি যে হন্টেড বাড়ি এটা কেন বলা হচ্ছে। শুধুমাত্র কি পুতুলকে কেন্দ্র করে বা পুতুল বাড়ি সম্বন্ধিত কোনো বিষয় না, এর পিছনে তিনটে কারণ, তিনটে ইতিহাস বা তিনটে কারণ তুমি ধরতে পারো। এটা লৌকিক কথা অনুসারে এটা প্রচলিত। তখনকার দিনে ওই ব্রিটিশ সময়কালে, তখন আমাদের দেশ তখন স্বাধীন হয়নি, তখন কি হয়েছিল, ফ্রিডম ফাইটার তখন সেখানে অনেকজন গা ঢাকা দিয়েছিল এরকম শোনা যায়। এরপরে কি হয়েছিল, এই ব্রিটিশরা তাদেরকে গুলি করে হত্যা করে। এটাও লৌকিক কথা অনুসারে প্রচলিত যে তাদের আত্মা সেখানে এখনো বিরাজমান, হ্যাঁ, ঘুরে বেড়ায় এবং লোকে নানা রকম হাসি কান্না চিৎকার আওয়াজ আর্তনাদ শুনতে পায়। এটা গেল 1 নম্বর কারণ বা ইতিহাস তুমি বলতে পারো। সেকেন্ড যেটা ব্যাপার হচ্ছে, প্রামাণিক কোনো কিছু নেই, প্রামাণিক কোনো সত্যতা মানে পাওয়া যায়নি কোনো, এটা লৌকিক বললাম তোমাকে, ধরে নেওয়া হয় স্থানীয় লোকেরা বা লৌকিক কথা অনুসারে একের পর এক চলে এসেছে। এবার সেকেন্ড রিজন যেটা তোমার বললাম, এর পিছনে এই প্রেক্ষাপটটাও মানে এক্সিস্ট করে কোথাও গিয়ে। তখনকার সময় যেহেতু তুমি বললে গুদাম ঘর, তখনকার সময় ব্রিটিশ সময়কালে বেশ কিছু ধনী মানে কিছু ব্যক্তি ছিল যারা একটু ডাকাবোকা, যারা একটু জমিদার টাইপের তুমি বলতে পারো, তারা ওইখানে ওটাকে কন্ট্রোল করতো। ওখানে থাকতো আরো অনেকগুলো ঘাঁটি ছিল, তাদের কলকাতাইয়া ভাষায় বাবু বাবু বলা হয়, হ্যাঁ বাবু বলা হতো। এবং তাদের ওই জায়গাটা, ওই যে তুমি বললে 3 তলা রয়েছে, তো এবার স্বাভাবিক 3 তলা তো গুদামঘর হবে না, তাদের সেটা বিনোদনের জায়গা ছিল, আমোদ প্রমোদের। সেটা কিরকম হতো, তারা বিভিন্ন মহিলা বা কোনো নর্তকী যারা নাচ টাচ করে তাদেরকে, হ্যাঁ বাইজি বলতে পারো, তাদেরকে নিয়ে আসতো, তাদেরকে যৌন নির্যাতন করতো এবং তাদেরকে অনেক সময় হত্যাও করে দিত, যাতে এই খবর যাতে বাইরে না চলে যায়। গরিব ঘরের অনেক মহিলাদের তুলে এনে ওখানে শোষণ করা হতো, হ্যাঁ নির্যাতন করা হতো। এর ফলে কি হতো, তাদের আত্মাও সেখানে রয়ে গেছে, এটাও ধরে নেওয়া হয়, যেহেতু তাদের মৃত্যু হয়েছে, লোকমুখে এটাই প্রচলিত। এরপরে এলো যেটা, যে পুতুল বাড়ি কেন নামটা হলো,
এরপরে সময় অতিক্রান্ত হলো, আস্তে আস্তে ওখানে লোকের বসবাস বদলে গেল। তারপরে একজন সেখানে বাড়ির মালিক থাকতে শুরু করলো, পরবর্তী সময় যার কাছে বাড়ি হস্তান্তরিত হলো। তার মেয়ে এক ছোট মেয়ে ছিল, তার শখ ছিল পুতুল গ্যাদারিং করা, পুতুলের প্রতি প্রচুর ভালোবাসা প্রচুর ছিল। আকর্ষণ। হ্যাঁ, খুবই। যেমন তুমি ধরো না, আমরা যেমন কোনো কিছু কালেকশন করি না, কোনো নোট দেখবে, স্ট্যাম্প হতে পারে, স্ট্যাম্প হতে পারে, কোনো প্লেইং কার্ড হতে পারে, বা কোনো coin। নোট হতে পারে। আমরা দেখবে নোট নাম্বারিং গ্যাদারিং করি, 786 বা 1 2 3, কোনো নোট একসাথে একটা বাঞ্চ করার চেষ্টা করি। ঠিক সেরকম পুতুল দিয়ে সে গোটা বাড়িটাকে মানে জমিয়ে রাখতো, ভরিয়ে রাখতো। এরকম করতে করতে অনেক পুতুল তার ঘরে ভরে গেছিল। তার কিছুদিন পরে, কিছু বছরের মধ্যেই তার মৃত্যু ঘটে, অস্বাভাবিক একটা মৃত্যু ঘটে। এবার লৌকিক কথা অনুসারে এটাও একটা ধরে নেওয়া হয় যে ওই মেয়ের মৃত্যু হওয়ার পর তার আত্মা ওই পুতুলের মধ্যেই রয়ে গেছে, বা ওই বাড়িতেই রয়েছে, যেটা মানুষরা কান্না হাসির আওয়াজে শুনতে পায়। তারপর থেকে সেখানে কেউ থাকতো না তখনকার সময়। পরবর্তী সময়ের কথা বলছি, তখন কেউ থাকতো না। এই ব্যাপারটা যখন থেকে ছড়িয়ে পড়লো যে এরকম ব্যাপার রয়েছে, এটা হন্টেড হয়ে গেছে, এরকম। এটাও একটা জনশ্রুতি আছে যে ওই বাচ্চা মেয়েটি যে পুতুল ভালোবাসতো, তার বাবা, ওটা সাহাদের বাড়ি বলা হয় বোধহয়, আচ্ছা, সাহাদের হ্যাঁ, পুতুল বাড়ি, তো সাহা পরিবারের পুতুল বাড়ি এরকম। তো ওই মেয়েটির যে বাবা, মেয়ের আমোদের জন্য ওই যে মূর্তিগুলো আছে, বাড়ির ওপরে যে মূর্তিগুলো আছে, যেহেতু মেয়ে পুতুল ভালোবাসে, তো এরকম একেবারে বাঁধানো পুতুল বিদেশ থেকে বাড়ির বাইরের স্ট্রাকচারে তুমি কথা বলছো তো? হ্যাঁ, বিদেশ থেকে আমদানি করা কিছু কিছু এখানে তৈরি করা, এগুলো মূলত উনি আনিয়ে মেয়েকে আমোদের একটা জায়গা দিতে চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে মেয়েটি মারা যায়। অল্প দিনের পরেই মারা যায়। মারা যাওয়ার পরবর্তীতে মানে জনশ্রুতি এটাই যে মেয়েটির আত্মা ওই ওপরের যে পুতুলগুলো রয়েছে, ওই যে বিভিন্ন বিদেশি কায়দার যে মূর্তিগুলো রয়েছে, সেই মূর্তির মধ্যে যেন প্রবেশ করে, তারা জীবন্ত হয়ে ওঠে। আসলে মানুষ, একটা কথা বলি, আসলে মানুষ দেখবে যে জিনিসটা বেশি ভালোবাসে, দেখবে মৃত্যুর পরেও কিন্তু এটা কিন্তু একটা মানে লৌকিক আচারের মধ্যে পড়ে। দেখবে কোনো মানুষ যখন কোনো বাড়িতে যখন গত হয়, তার প্রিয় জিনিসগুলো তার সঙ্গে দেওয়া হয়, তাকে আদিকাল থেকে চলে আসে, এবং এটাও ধরে নেওয়া হয় যে তার পছন্দ যেন এখনো তার মধ্যেই রয়ে গেছে, কেননা সে যতদিন মানে বেঁচে ছিল তার প্রতি তার একটা আকর্ষণ আছে, যার যেটা ভালো লাগার বস্তু সেরকম মানুষ সেটাকে রিলেট করে নেয় যে সেই মেয়েটা যেহেতু পুতুল ভালোবাসতো, তার আত্মা যেন ওই পুতুলের মধ্যেই রয়ে গেছে মৃত্যুর পরেও, সেই হিসাবে সেটাকে ধরে নেওয়া হয়। এই একটা কারণ পুতুল বাড়ির, তুমি বলতে পারো। তারপরে ওইখানেও আরেকটা বলা হয় যে ওর মেয়েটি মারা যাওয়ার পর মানে ওই বাড়ির যে আসল মালিক, তিনি বাড়িটি ছেড়ে দেন। এবার কি হয়, তো তার পরিবারের অন্যান্য সদস্যরা সেইখানটার দখলদারি নেয়। দখলদারি নেওয়ার পর তো ওই কি বলবো, খানিকটা অলৌকিক কারণ হতে পারে, বা অত বড় বাড়ি মেনটেন করতে না পারার কারণ হতে পারে, যে ওইখানটা ওরা অন্যজনের কাছে মালিকানা হস্তান্তরিত করে দেয়। এটাও জনশ্রুতি আছে, বা এটা খানিকটা ঐতিহাসিক নিদর্শনও আছে। তো হ্যাঁ, পুতুল বাড়ি যেটা এখন যেটা ব্যাপার, এবার আসি কনক্লুশনে নাকি? পরের অধ্যায়টাই আসি আমরা আগে। আচ্ছা, বলো। পরের অধ্যায় হচ্ছে যে আমরা মান্নাদের একটা বিখ্যাত গান শুনেছি, সেইখানে এসেছে এক নামকরা এক নট্য কোম্পানি। আচ্ছা, তো ওই রকম এক নট্য কোম্পানি স্বাধীনতার পরবর্তীকালে নট্য কোম্পানি কি করে, ওই বাড়িটার একটা তলা তারা রিহার্সাল করবার জন্য, নিজেদের মানে যাত্রা কোম্পানি যাকে বলা হয়, রিহার্সাল করবার জন্য, যাত্রা সামগ্রী রাখার জন্য একটা তলা ভাড়া নেয়। তুমি কি ফার্স্ট ফ্লোর বলছো না গ্রাউন্ড ফ্লোর? না, ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে কিন্তু প্রবলেম রয়েছে। তো ফার্স্ট ফ্লোরটা ভাড়া নেয়, ওখানে ওরা রিহার্সাল করে। বিখ্যাত বিখ্যাত যাত্রাপালা ওখানে হয়েছে, মানে নটি বিনোদিনীর মতো একটা যাত্রাপালা, এবং মানে যার করা যাত্রার নামকে ধার করে পরবর্তীকালে পশ্চিমবাংলার একটি রাজনৈতিক দল তাদের স্লোগান তৈরি করেছে, মা মাটি মানুষ বলে একটি যাত্রা। তো সেই বিখ্যাত যাত্রাপালাগুলো কিন্তু ওইখানে তৈরি হয়, অভিনীত হয়, এবং নট্য কোম্পানি বিরাট বিখ্যাত। বাংলাদেশ থেকে শুরু হয়ে তার পরবর্তীকালে কলকাতায় শাখা হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়। তো ওই দোতলাটা নিয়ে ওরা ওই
যাত্রার প্রয়োজনীয় রিহার্সাল, প্রয়োজনীয় জিনিসপত্র রাখার কাজগুলো ওনারা করতেন। তার পরবর্তীকালে ওই নট্য কোম্পানির মালিকের প্রচেষ্টাতেই হয় কি, যে ওরা ওই বাড়ির যে পুরনো মালিকরা ছিলেন, সাহা পরিবার, যে তাদের তো বিভিন্ন রকমের মালিকানা ছিল, সবার সাথে কথাবার্তা বলে টোলে কোনো রকম ভাবে পুরো বাড়িটা তারা অ্যাকোয়ার করে, যে আমরা এই বাড়িতে আমাদের যাত্রার সমস্ত কাজকর্ম করব। এইবারে যাত্রার কাজকর্ম করতে করতে কি হয়, একটা টাইমে মানে যাত্রার বাজারটা যখন খানিকটা ডাউন হয়ে যায়, তখন তাদের মানে খানিকটা আর্থিক যোগানের জন্য কি হয়, নিচতলাগুলো ভাড়া টাড়া দিতে হয়। অনেক মানুষ, অনেক গেঞ্জির কারখানা, সুতো মিল, এইগুলো সমিল এইসব আছে ওই নিচের জায়গাটায়। এখন সেটা মানে ওয়্যার হাউস, কিন্তু ওইগুলো আছে এখনো, সুতোকল এখনো সমিল আছে, কিছু মানুষ ওখানে ভাড়া নিয়ে থাকে, এবং নট্য কোম্পানিও এখনো আছে ওখানে। নট্য কোম্পানির যে মানুষগুলো, মানে মালিক যিনি ছিলেন মূলত, সেই মালিক মারা যাওয়ার পরে ওখানে ওই নট্য কোম্পানির আরো কিছু লোকজন তৎকালীন তারা এখন ওখানে বসবাস করেন। তো এবার বিষয়টা আমি 24 ঘন্টা মানে বললাম যদিও, যাই হোক, মানে টেলিভিশনের 24 ঘন্টায় নিউজে দেখছিলাম একদিন যে ওখানে দেখাচ্ছিল ওখানকার স্থানীয় বাসিন্দাদের কিছু ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তারা বলছেন যে এখনকার পরিস্থিতির কথা বলছি, ওনারা বলছেন যে এখানে এখন, তুমি কিছু বলবে না? বলবো না, এখন যেটা বর্তমানে তাদের বক্তব্য অনুযায়ী যে এখানে কোনো ভূত কিছু নেই, এটা সম্পূর্ণ ছড়ানো হয়েছে এরকমভাবে গল্পটা তারা মনে করে, কেননা তারা এই পূর্বের ইতিহাসটাকে অতটা গুরুত্ব দেয় না, কারণ এখন স্বাভাবিকভাবে সেখানে বসবাস শুরু হয়েছে, কার্যপ্রণালী সেখানে চলে, যেটা তুমি বললে, বিভিন্ন নিচের ঘরটা ভাড়া দেওয়া হয়েছে, অনেক লোকজন রয়েছে, অনেক কারখানার কাজ করা হয়, এইভাবেই চলে। সেই জন্য তারা চায় না যে সেখানটা ডিস্টার্ব হোক বা লোকজনের কোনো অসুবিধা হোক। এর ফলে কি হয়, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবে এই ঘটনা বা এই গল্পের ইতিহাস ছড়ানোর পর, এই পুতুল বাড়ি হন্টেড হাউস এটা ছড়ানোর পর অনেক লোকজন দূর দূর থেকে এসেছে, সেখানে এসে তারা ব্লগিং করেছে, বিভিন্ন ভিডিও করেছে, বিভিন্ন প্যারানর্মাল টিম এসেছে সেখানে বিভিন্ন জিনিস খতিয়ে দেখার জন্য। তাদেরকে অসুবিধায় পড়তে হয়েছে, ওই জন্য সরকারের পক্ষ থেকে এখন দেখবে একটা নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে যে এখানে যেন মানে প্রবেশ নিষিদ্ধ। সরকারের পক্ষ থেকে না, এটা ওখানকার যারা এখন মালিক তারাই দিয়েছেন। আচ্ছা, তারাই দিয়েছেন। হ্যাঁ, ওই পোস্টারটা। কিন্তু আচ্ছা, যে এখানে কোনো ভূতের বাস নেই, কোনো ভৌতিক কাণ্ড কারখানা এখানে নেই, এইখানে ঢুকলে পরে, বিনা অনুমতিতে ঢুকলে পরে সেটা দণ্ডনীয় অপরাধ, এরকম একটা বোর্ড ওখানে দিয়ে দিয়েছে। তারা চলে যায় বিভিন্ন স্কুলের, মানে কলেজের যারা যুবক যুবতী যারা রয়েছে, তারা সেখানে চলে যায় ভূত দেখবে বলে। তাদের বক্তব্য অনেকে আছে মানে দেয়াল টপকে যাওয়ার চেষ্টা করে, বিভিন্ন সেলফি নিয়ে যায়, স্টিক নিয়ে যায়। এমন ঘটনা ঘটেছে যে মানে পুরনো দরজা ভেঙে ঢুকবার চেষ্টা করেছে, এরকম শোনা গেছে, এরকম খবর আছে। তারপরে ওই ভূত মিটার কি নিয়ে গিয়ে সেইখানে বলেছে যে এই তো এখানে কাঁটাই দেখা যাচ্ছে, কি বলে করছে, হ্যাঁ মুভ করছে কাঁটাটা। তো এই ঘোস্ট রাডার কি বলে, রাডার, তো ওইটাকে আবার এটাও বলা হচ্ছে পুরনো তারটার অনেক কিছু আছে সেখানে, একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বা ফোর্স সেখানে তৈরি হতেই পারে। তো এইটা একটা ব্যাপার হতে পারে। আর অনেকজন দাবিও করেছে সেখানে, তারা এই চিৎকারের কথা যেটা প্রথমে বলা হলো, তারা সেইগুলো শুনতে পেয়েছে। তারা বলে যে কান্নার আওয়াজ আসে। ইভেন এখনো একটা কথা বলে রাখি, ওই যে ফার্স্ট ফ্লোর যেটা রয়েছে, যেটা বললাম সমস্যার গোড়া জায়গা যেটা, সেখানে এখনো কেউ থাকে না। সাধারণত ফার্স্ট ফ্লোরটা ইউজ হয় না, যা হয় গ্রাউন্ড ফ্লোরে লোকজন রয়েছে, উপরেও আছে। তাহলে এখন সেটা হয়েছে না, দীর্ঘদিনই আছে, ওরা কয়েক দশক ধরেই আছে। কিন্তু বলে যে লোকের কথা অনুসারে সেটা, হ্যাঁ ওটাই ব্যাপারটাকে, ফার্স্ট ফ্লোরেই যত সমস্যার গোড়া রয়েছে। কিন্তু ওইখানে মূলত ওখানে যারা বসবাস করছে কয়েক দশক ধরে, 3-4 দশক ধরে যারা বসবাস করছে, তারা ইন্টারভিউতেও বলেছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলেছে যে আমরা দীর্ঘদিন এখানে বসবাস করছি, তাহলে কোনো রকম ভৌতিক কার্যকলাপ আমরা এখানে কোনোদিন অনুভবও করিনি, দেখতেও পাইনি। আর মানে কি বলবো, বৈজ্ঞানিক ভাবে যদি আমরা এটাকে একটু রিকর্ড করবার চেষ্টা করি, তাহলে একটা কারণ হয় অপটিক্যাল
অপটিক্যাল ইলিউশন কি, আমরা অন্ধকারে দূর থেকে কিছু ভাঙাচোরা মূর্তি যদি দেখতে পাই, স্বাভাবিকভাবেই মনে একটা ভীতির সঞ্চার হবেই। এইটাই অপটিক্যাল ইলিউশন। আর ওখানে নিচে তো মানে মিলের কাজ টাজ টুকটাক হয়, সুতো মিলের কাজ হচ্ছে, গেঞ্জি কারখানার মেশিনের আওয়াজ হচ্ছে। তো এত আওয়াজ, অতটা বড় জায়গা, ওই জায়গায় অতটা আওয়াজ যদি বারবার কি বলবো প্রতিধ্বনিত হতে থাকে, তাহলে স্বাভাবিকভাবে কোথাও একটা কেউ কাঁদছে বা হাসছে, এরকম আওয়াজ একটা হতেই পারে, আসতেই পারে, ইলিউশন হতেই পারে। ইলিউশন হতেই পারে। আর আরেকটা রিজন হতে পারে, এটাও অনেকে বলেন যে যেহেতু কলকাতার জায়গা পাওয়া মানে বিরাট ব্যাপার, প্রচুর দাম জায়গা, এবং মানে প্রাইম লোকেশনে জায়গা পাওয়া বড় কঠিন। তো সেই জন্য সেই জায়গাটার মূল্য একটা প্রমোটার চক্র তো চারিদিকেই আছে। তো প্রমোটার চক্র কোনোভাবে যদি এদেরকে ভয় দেখিয়ে এখান থেকে সরিয়ে দিতে পারে, তাহলে বাড়িটা দখল করা সুবিধা হবে, কম পয়সায় কিনে নিতে পারবে। তো এটাও একটা কারণ হতে পারে। মানে এইগুলোর জন্যই এই ভৌতিক কাহিনীগুলো তৈরি করা হয়েছে বলে অনেকেই মনে করেন, এবং বৈজ্ঞানিক দৃষ্টিতে তাই মনে করা হয়। আর তার পরবর্তীতে খুব গুরুত্বপূর্ণ একটা দুটো ঘটনা বা কাজ এখানে হয়েছে, যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে এই বাড়িটাকে একটা মানে হেরিটেজ আকারে স্বীকার করা হয়েছে। একটা সময় কলকাতার মেয়রকে বলা হয়েছিল এই বাড়িটা কিনে নিয়ে ওইটাকে একটা যদি মানে নাট্য মিউজিয়াম তৈরি করে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো মেয়র তখন বলেছিলেন যে না না, এরকম একটা বাড়ি আমরা ফালতু ফালতু কিনতে যাব কেন, এরকম কুখ্যাত একটা বাড়ি, তার থেকে ওরা যদি স্বেচ্ছায় আমাদের দান করে পৌরসভাকে, তাহলে আমরা বাড়িটা রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজগুলো করব। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন পরবর্তীকালে ওই বাড়িটাকে যদি হেরিটেজ আকারে ধরে নিয়ে সংরক্ষণ করতে পারেন এবং ওই মানুষগুলোর যথাবিহিত পুনর্বাসন দিয়ে করতে পারেন, তাহলে খুব ভালো হয়। এটা একটা ভালো দিক হতে পারে। আর আরেকটা কথা খুব পরিষ্কার, যে ডার্ক ট্যুরিজম করবার জন্য মানুষ ওখানে ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে, সেই ভয়ের কোনোই কারণ ওখানে নেই। মানুষ স্বচ্ছন্দে আশপাশ দিয়ে যাত্রা করতে পারে। আর ওখানকার মানুষ যারা ওখানে বসবাস করছেন, কাজ করছেন, তাদেরকে ওই রকম ভাবে বিরক্ত করা না করাই ভালো, না করাই উচিত। তাহলে পরে মানে মানবিক জায়গাটাও তৈরি থাকে। আর সপ্তাহে ভুতুরে কাণ্ড কারখানা দেখিয়ে নিয়ে, হ্যাঁ এটা একটা মানে আধুনিক কালের একটা সমস্যাও বলা যেতে পারে। এখন জেনজি যেটা বলতে পারো, এখন ভৌতিক ব্যাপারে বা ভুতুড়ে ব্যাপারে মানুষের খুব আগ্রহ। তুমি দেখো না, এই গত পুজোতে দুর্গা পুজোর সময় বিভিন্ন জায়গায় সব দুর্গা মন্দিরে বা দুর্গা প্যান্ডেলে শুধু ভূতের থিম করা হচ্ছিল। এখনকার জেনজি কোথাও গিয়ে, বা আমরাই বলতে পারো যারা রয়েছি এখনো, তারা কিন্তু এই ভূতের বা একটা মানে আকর্ষণ ফিল করি, যে এটাকে অনুভব করব, এক্সপিরিয়েন্স করব, কি জিনিস, এর কি দেখা। আমরাও দেখো না এই নিয়ে আলোচনা করছি। ঠিক সেই রকমই একটা আলোচনা বিষয়, কিন্তু যেটা তুমি খুব সুন্দর বললে, যে মানুষকে অযথা মানে যারা কর্মরত অবস্থায় রয়েছে, যেটা একটা মানে গতিময় একটা স্থান, যেখানে ভূতের কোনো আশেপাশে কোনো জায়গাই নেই, যেটা তুমি বললে 3 দশক ধরে সেখানে মানুষ বসবাস করছে কন্টিনিউয়াসলি, তারা কোনো কিছু উপলব্ধি করেনি। সুতরাং তাদেরকে বিরক্ত করা বা শুধু সেখানে অযৌক্তিকভাবে ভূত খোঁজার কোনো মানে হয় না। তারপরে শুধু ওইটা ডার্ক ট্যুরিজমের জায়গা নয়, এটা একটা ঐতিহাসিক জায়গা। মানে 1800 সালে তৈরি হচ্ছে একটা বাড়ি, সেই বাড়িটার উপরে যে স্থাপত্যগুলো রয়েছে সেইগুলো কিন্তু শুধুই ভারতীয় কলা নয়, মানে বিদেশি গ্রিক স্থাপত্য, রোমান স্থাপত্য, এই স্থাপত্যগুলোকে শিল্পগুলোকে একজুট করে বাংলার সাথে মিশিয়ে নতুন এক ধরনের স্থাপত্য তৈরি হয়েছে। সেটাকে নষ্ট করে ফেলা, এটা কখনোই, বা ওই ডার্ক ট্যুরিজমের আড়ালে ঢেকে দেওয়া, এটা কখনোই খুব একটা ভালো মানুষের কাজ নয়, আমাদের বাংলার জন্য তো নয়। তো আমরা চাইবো না কখনোই এই কাজটা হোক। তো আমাদের শেষ কথা এটাই, যে আমরা হাওড়া স্টেশনে নেমে লঞ্চ ধরবো, লঞ্চ ধরে আহিরিটোলার ঘাটে নামবো। আহিরিটোলার ঘাট খুব সুন্দর ঘাট, দেখতে খুব ভালো লাগে। বিকেলবেলা ওখানে অনেক ছেলে মেয়ে, অনেক বয়স্ক মানুষ, তারা আড্ডাও মারে। তো ওই দিক থেকে গিয়ে আমরা রেল লাইন মানে চক্র রেল লাইন পেরিয়ে বাড়িটা দেখে আসতেই পারি, কিন্তু মানুষকে বিব্রত না করে। আপনারাও মানে আপনাদের কোনো মতামত থাকলে এই বিষয়ে, যে আপনারা সেখানে কখনো ভৌতিক ব্যাপার এক্সপিরিয়েন্স করেছেন কিনা, বা এই পুতুল বাড়িকে কিভাবে দেখছেন,
যদি কমেন্টে যদি জানান তাহলে খুব ভালো লাগবে, যে আপনাদের মতামত জানতে পারবো যে আপনাদের রায় কি এ বিষয়ে। যাই হোক, অভিজিৎ যেমনটা শেষ করে ওই শেষ করবে। আর যাওয়ার আগে একটা কাজ দিয়ে যাই, মানে আমাদের যারা শ্রোতা দর্শক রয়েছেন, এই পুতুল বাড়ি নিয়ে হলিউডের একটি বিখ্যাত সিনেমা তৈরি হয়েছিল। সেই সিনেমাতে অভিনয় করেছিলেন ভারতের কিংবদন্তি একজন অভিনেতা ওম পুরী। সেই সিনেমাটার নাম কি এবং সিনেমাটার ডিরেক্টর কে ছিলেন, এটা আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো চলো শুরু করা যাক, কিছু কথা বলা যাক, আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।